ওয়ালাইকুম মাইক্রোবায়োলজি আসসালাম। থার্ড ইয়ার। আমি হচ্ছে MB 13 ব্যাচের। আপনার অনেক জুনিয়র আর কি। আহ, ইতিমধ্যে আমাদের সাথে ফার্স্ট ব্যাচ থেকে আমাদের প্রক্রিয়া লিজন ভাই কানেক্ট হয়েছেন সুদূর জাপান থেকে। আমরা প্রোগ্রামটা প্রথমে ভাইয়ার কাছ থেকে, যে ভাইয়ার জার্নিটা, অর্থাৎ একেবারে জাস্ট টু জাপান, ভাইয়ার জার্নিটা যদি একটু ছোট্ট ভাবে শেয়ার করতেন আমাদের মাঝে। ওকে, ধন্যবাদ। আহ, আমার পরিচয় তো মোটামুটি সবাই জানো, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। তো বর্তমানে আমি জাপানে ওকায়ামা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি, ফাইনাল ইয়ারে আছি। আর জাস্ট থেকে শুরু এখন জার্নি হচ্ছে, আমি জাস্টে ব্যাচেলর করেছি। তারপরে আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। দেন মাস্টার্স করার পর আমি প্রাইভেট কিছু প্রতিষ্ঠানে জব করেছি। প্রাইভেট, মাল্টি ন্যাশনাল এবং ন্যাশনাল কিছু কোম্পানিতে আমি জব করেছি। করার পরেই 2022-এ আমি ওকায়ামা ইউনিভার্সিটিতে পিএইচডিতে জয়েন করি। এখন আমার ফাইনাল ইয়ার চলতেছে, খুবই বিজি টাইম। তারপরও সবার কথা ভেবে আর কি আজকে এই জুম মিটিং এ জয়েন করা। তো এটাই হচ্ছে আমার জাস্ট থেকে ওকায়ামা মানে জাপান পর্যন্ত আসার। এখন স্পেসিফিক ভাবে কোনো কিছু যদি জানার থাকে, আহ, এই অনেক বড় পথ, আসলে এত শর্ট টাইমে এত কিছু বলা সম্ভব না। তো আমরা কি পয়েন্টে আসা মনে হয় সবচেয়ে বেটার হবে, যে আসলে কিভাবে ভাই কি আমার করা যায়। মনে হয় আপনি আরো কিছু অ্যাড করেন। জাপানে যাওয়ার আগে আপনার আরো অনেকগুলা ইউনিভার্সিটিতে যে অফার গুলো আসছিল সেগুলো যদি একটু বলতেন। না, ওরা তো জাপান সম্পর্কে শুনতে যাচ্ছে, সেজন্য জাপান সম্পর্কে আমি বলি। ওটা যদি সময় পাই তখন আমি বাকিগুলো বলবো এখন। উম, উম, সেটাই মনে হয় ভালো হয় আর কি। ধন্যবাদ আপনার এত ভাই, আপনি চাইলে একটু ছোট্ট করে শেয়ার করতে পারেন ভাইয়া, সমস্যা নাই। না না, এটা অনেক বড়। আমি জাপানে আসার আগে অনেক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার অফার পেয়েছিলাম। তো আমার চায়নায় চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হয়েছিল। তো ওই সময় 2021-এ করোনা ছিল, এই জন্য ঢুকতে পারিনি। তো সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে সে 2021-এ ঢুকতে পারিনি। এটা ছিল রানিং অবস্থায় ছিল। তারপরে আমি 2022-এই আমি প্রিন্স অফ সাংকলা ইউনিভার্সিটিতে, থাইল্যান্ডে, এখানেও পিএইচডি অফার পাই। আহ, ওখানে আমি ওয়েট করতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত 2022-এর ফেব্রুয়ারিতে আমার বাবা মারা যায়। তখন আমি একটু ডিসিশন চেঞ্জ করি যে আসলে যাব কি যাব না। তো তখন আমি প্রিন্স অফ শঙ্করলা ইউনিভার্সিটিটা ক্যান্সেল করি। এ ক্যান্সেল করার পরেই আমি নেক্সট স্কলারশিপের ফাইনাল রেজাল্টটা পাই, আগেই পেয়ে গেছিলাম। ফেব্রুয়ারি মার্চের দিকে মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে গেছিলাম যে ইউনিভার্সিটি সিলেকশন হয়ে গেছে। তো এখন শুধু মিনিস্ট্রি সিলেকশন বাকি আছে। তো মোটামুটি একটা আশায় ছিলাম। আবার ভাবতেছিলাম যে বাবা যেহেতু মারা গেছে, হয়তো বা আর যাওয়া হবে না। তো একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে যখন ফাইনালি আমার রেজাল্টটা আসলো, তখন আমি ডিসিশন নিয়ে নিলাম যে আমি জাপানে পিএইচডি করতে চলে যাবো নেক্সট স্কলারশিপে। তো উম, এটাই হচ্ছে আমার এই হ্যাঁ, সংক্ষিপ্ত কিন্তু জার্নি। ধন্যবাদ। হুম। ধন্যবাদ ভাইয়া আপনার এই সংক্ষিপ্ত জার্নি ছোট্ট করে শেয়ার করার জন্য। এরপরে ভাই, আমরা যেহেতু সময় সংকীর্ণ, সেক্ষেত্রে আমরা হচ্ছে একেবারে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারিং পর্বে চলে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম সেটাই ভালো হয়। কোশ্চেনটা এরকম ছিল যে MEXT স্কলারশিপ পাওয়ার জন্য কোন ধরনের প্রস্তুতি নিতে হয়েছে আপনাকে, বা এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হয়, বা কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা একটা করে আসি। নেক্সট জি ভাইয়া। স্কলারশিপ পাওয়ার জন্য আসলে স্পেশাল ভাবে আমি আচ্ছা, কোনো। লিজন 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 হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ থামি। হ্যাঁ। আমি একটু বলি, ফারিয়া, সবাই সবাই একটু এনশোর করো সবার কাছে জি কি ভাই। নোট আছে, নোটপ্যাড, কিংবা তোমরা কি একটু খাতা টাতা নিয়ে বসছো, খাতা কলম নিয়ে বসছো, না শুধু জাস্ট বসার জন্য বসছো, বলো তো কেউ কেউ? না ভাই, আমরা নোট ডাউন করছি। সবাই আমি আমি আশা করব সবাই একটু খাতা কলম নিয়ে বসছে, এবং যে কি পয়েন্ট গুলো আসে এগুলো তোমরা মানে ইট শুড বি নোটেড, এবং তোমাদের পড়ার টেবিলের সামনে এটা টানাতে হবে। এবং খুব ইফেক্টিভ, শুধু আমরা জানি অনেকে আসলে জাস্ট পার্টিসিপেন্ট করার উদ্দেশ্যে পার্টিসিপেন্ট করতেছে, বাট মানে এট লাস্ট এগুলো ইফেক্টিভ হয় না।
মানে আমরা খুব ইফেক্টিভ বানাতে চাই ব্যাপারগুলো, ঠিক আছে? ইফেক্টিভ যেন হয়, সবাই তোমরা এখানে যারা আছো সবাই নোট করো। আসলে ব্যাপারটা সবাই খুব যারা ইফেক্টিভ নোট করো, ইন্টারেস্টেড ঠিক থাকবে আছে? তারা এটা নোট করে রাখবে, জোর করে কোনো কিছু তো হ্যাঁ, হয় না। সবাই ইন্টারেস্ট, সবাই সবাই এখানে যারা পার্টিসিপেন্ট আছে সবাই যাই নোট হোক, করবে এবং আমরা খুব ওই ইফেক্টিভ দিকটা যেন না হয়। যাই আমরা ফারিয়া, ফারিয়া একটু। এটা একটু ইচ্ছে করো। ফারিয়া, ফারিয়া বুঝছো নিশ্চয়ই আমি কি বলছি? আমি না, লিড সবাই করবো, তো হ্যাঁ? শুনতে পাচ্ছে, সবাই তো শুনতে পাচ্ছে, আবার এটা কোন ইফেক্টিভ হতে হবে, কোনোভাবে সে তো। কথা বলবে আর তোমরা সবাই ভুলে যাবে দুদিন পরে, ব্যাপারটা এরকম না হয় যেন। আর হচ্ছে এখন কথা বলবো, বেশ দুদিন পরে কিন্তু অনেকখানি মানুষ ভুলে যাবে। এটা অবশ্যই এনশিওর করো, সবাই যেন মনে থাকে, সবাই যেন ব্যাপারটা নিজেরা নিজেদের মধ্যে আবার কি কি বললো সেগুলো আলোচনা করতে পারো। ব্যাপারটা মানে দুদিন পরে আমার ব্রেন সমস্যা নাই। থেকে মুছে গেল, হ্যালো, আবার হ্যালো, হ্যালো, মিথুন, এক আমি সপ্তাহ পরে, পুরা এক মাস পুরা পরে। প্রোগ্রাম পুরো প্রোগ্রামটা রেকর্ড করতেছি। আমি এটা দরকার হলে আমার ইয়েতে রেখে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দ্যাটস ওকে, সেটা ফাইন, সেটা ফাইন। তারপরে ইফেক্টিভ হবে হচ্ছে সবাই যেন নোট করে জিনিসটা। সময় কিন্তু ফারিয়া কম, বুঝছো অলরেডি এটা 9 মিনিট একটু? চলে গেছে, জি একটু ভাইয়া। তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, সময় কম, ঠিক আছে 40 মিনিট। ভাইয়া। একদম কি কোশ্চেনে চলে যাও, কি কোশ্চেন? এখন কি প্রথম যে কোশ্চেন করো, ঠিক আছে? প্রথম জি যে ভাইয়া, কি কোশ্চিন কোশ্চেন? প্রথম যে কোশ্চিনটা ছিল, কোশ্চেন করো, মেক্স ওকে। স্কলারশিপ পাওয়ার জন্য কোন ধরনের প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। আসলে আমি স্পেশালি নেক্সটের জন্য কোনো প্রিপারেশন জি নেইনি। ভাইয়া। আমি 2014 পর থেকে আমি চেষ্টা করতেছি বাইরে আসার জন্য। বিভিন্ন জায়গায় ট্রাই করতেছিলাম। এর মাঝখানে আমার প্রোফাইলকে আমি উম, ভারী করার জন্য চেষ্টা করতেছিলাম, যে আসলে কিছু পাবলিকেশন করা যায় কিনা, কিছু ট্রেনিং নেওয়া যায় কিনা জব সেক্টরে। এটাকে আমার সিভিটাকে একটু ইনরিচ করার চেষ্টা করতেছিলাম। তো আর এর মাঝখানে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছিলাম, যে আসলে কোথায় অ্যাপ্লাই তো না, অ্যাপ্লাই করতেছিলাম, দেখতেছিলাম যে কোথায় আসলে স্কোপ আছে আমার, আসলে কোথায় গেলে আমার জন্য ভালো হবে। কোথায় কোথায় স্কোপ আছে দেখতেছিলাম, যে কোন প্রফেসরের সাথে আমার রিসার্চ প্রোফাইলটা মিলে যায়, সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম। তো স্পেশালি নেক্সটের জন্য আমার কোনো প্রিপারেশন মানে স্পেশাল ভাবে নেওয়া না। তো বাইরে আসার জন্য যে মিনিমাম যে প্রিপারেশন দরকার, যেটা আর কি নিজের সিভিটা তৈরি করা। তো হুম। সিভিটাকে খুব সুন্দরভাবে তৈরি করা, প্রেজেন্ট করার জন্য, যে সবাই দেখলে একটু আকৃষ্ট হয় যে না, সিভিটা ভালো আছে। এই ক্ষেত্রে যেমন কিছু জিনিস আসতে পারে, স্পেশাল কিছু ট্রেনিং, তারপরে পাবলিকেশন আছে, দুই একটা পাবলিকেশন আছে, সেটা হতে পারে। আবার বাইরে আসার জন্য তো সবারই মনে হয় জানা আছে যে আইএলটিএস একটা ম্যান্ডেটরি বিষয় এখন। অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে না বলা হয়, কিন্তু যখন সিলেকশনে দেখা যায় যে 2-4 জনের আইএলটিএস আছে, যখন যার আইএলটিএস থাকবে সে কিন্তু পয়েন্টে এগিয়ে যাবে, সেক্ষেত্রে তাকেই সিলেক্ট করা হয়। সো আইএলটিএস একটা ম্যান্ডেটরি বিষয়, এটারও প্রিপারেশন নিয়ে নিতে হবে। এখন কখন প্রিপারেশন নেওয়া যায়? প্রিপারেশন নিতে হবে যদি কেউ মাস্টার্স করার জন্য আসতে চায়, তাকে তাহলে অনার্সের ফাইনাল ইয়ারে যে, ফোর্থ ইয়ারে যেই তাকে আইএলটিএস দিয়ে দিতে হবে, এবং এরপরে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্ট কিরকম হতে পারে, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। এখন যদি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ হয়, সেখানেও বিভিন্ন দেশেরটা বিভিন্ন রকম। এখন নেক্সটের কথাই যদি বলি, নেক্সটে আসতে গেলে জাপানের নিয়ম মতো 3-এর মধ্যে 2.3 থাকতে হবে, আউট অফ 3 2.3, এবং ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকতে হবে। যদি সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে আইএলটিএস এর স্কোর থাকতে হবে। এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তবে যার স্কোর এবং আইএলটিএস স্কোর থাকবে, যার স্কোর ভালো এবং আইএলটিএস স্কোর থাকবে, তারা পয়েন্টে এগিয়ে যাবে। এটা বিভিন্নভাবে এটা মাপকাঠি আছে। যেমন রেজাল্টের একটা পয়েন্ট পাবে, তারপরে পাবলিকেশনের পয়েন্ট, আইএলটিএস এর স্কোরের পয়েন্ট। তো সবকিছু মিলে একটা ফাইনালাইজ করা হয়। ফাইনালাইজ করার পরে ইউনিভার্সিটি থেকে সিলেকশন করা হয়, ইউনিভার্সিটি থেকে সিলেকশন করার পরে এটা মিনিস্ট্রিতে যায়। তো সো সব একটা প্রসেসের মধ্যে এই নেক্সট স্কলারশিপটা দিয়ে দিয়ে থাকে। তো মিনিস্ট্রির যাওয়ার পরে মিনিস্ট্রি তখন তার রিসার্চ প্রপোজাল সবকিছু দেখে তখন সিলেকশন করে। এখন কেউ যদি মাস্টার্সে আসে, তাকে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। আবার কেউ যদি পিএইচডি তে আসে, তাকেও একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। সো মাস্টার্সে আসলে তো অনার্সের মধ্যেই একটা রিসার্চ প্রপোজাল তাকে তৈরি করে রাখতে হবে, যে আসলে আমি নেক্সট কি রিসার্চ করব। কারণ আমাদের যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে অনার্সে একটা প্রজেক্ট করানো হয়। এখন সে যদি পরবর্তীতে এই প্রজেক্টেরই এক্সটেন্ড করতে চায়, এটাকে পরবর্তী এই বিষয়ে রিসার্চ করতে চায়, সে এরকম প্রফেসরকে খুঁজে বের করবে এবং ওর উপরে একটা মিনিমাম একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে
ফেলবে, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে মাস্টার্সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে প্রফেসরকে মেইল করার পরে দেখা যায় যে প্রফেসর বলে বসছে যে তোমার প্ল্যানটা তুমি আমাকে পাঠাও। তো তখন আর সময় থাকে না যে নতুন ভাবে একটা তৈরি করে রিসার্চ প্রপোজাল প্রফেসরকে পাঠাই। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসরই বললো যে তুমি আহ, একটা রিসার্চ প্রপোজাল আমার এখান থেকে, আমার রিসার্চ পেপার পড়ে, আমার ডাটা থেকে, রিসার্চ প্রোফাইল থেকে রিসার্চ পেপার গুলো পড়ে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করো। বা প্রফেসররা এরকমও হতে পারে যে একটা রিসার্চ টাইটেল দিয়ে দিল, তৈরি করে প্রফেসরকে পাঠাইতে হয়। এই রিসার্চ প্রপোজালটা তৈরি রাখতে হবে, আইএলটিএস করে রেডি রাখতে হবে, এই মাস্টার্স বা পিএইচডি যে কোনোটাতে অ্যাপ্লাই করার জন্য। ভাই, এখানে আরেকটু কোশ্চেন ছিল যে আইএলটিএস টা মাচ প্রেফারেবল নাকি টোফেল, মানে কোনটা বেটার হয়? হ্যাঁ, অবশ্যই। আইএলটিএস সব জায়গায় গ্রহণযোগ্য। আইএলটিএস সারা বিশ্বে সব জায়গায় এটা আচ্ছা অ্যাকসেপ্টেড। ভাই। ভাই, তো আরেকটা কোশ্চেন ছিল যে প্রফেসরের সাথে কন্টাক্ট করার ক্ষেত্রে হ্যাঁ, প্রফেসরের ক্ষেত্রে, প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। যেমন আমি যেটা ফলো করতাম, যেমন আমি যখন যে দেশে প্রফেসরকে মেইল করতাম তাদের সময়টা মেনটেন করার চেষ্টা করতাম। যেমন জাপান কিন্তু বাংলাদেশ থেকে 3 ঘন্টা এগিয়ে। বাংলাদেশে এখন 3টা, জাপানে কিন্তু 6টা বাজে। তো জাপানে এখন 6টা 15, বাংলাদেশে 3টা 15। তো এইভাবে আমি মেল করতাম যে সকালবেলা। তো যখন প্রফেসর রুমে আসবে, আসার পরে তার ল্যাপটপটা খুলে যখন সে মেল চেক করবে, যেন আমার মেলটা সামনে থাকে। তো এইভাবেই তাদেরকে মেল করতাম। তো দেখা যাচ্ছে যে আহ, আমি 6টার দিকে মেল করতেছি বাংলাদেশ বাংলাদেশ টাইম, সকাল 6টা। তো তখন এখানে 9টা বাজতেছে। তো এইভাবেই মেল করতাম। তো জাপানের অফিস টাইম শুরু হয় 8টা 40-এ বা 9টার দিকে। তো দেখা যেত যে আমি 5টা, সাড়ে 5টার দিকে মেল করতেছি। তো এইভাবেই, শুধু জাপানের ক্ষেত্রে বললাম, এবং সব দেশের ক্ষেত্রে আমি এই নিয়মটা ফলো করতাম। দেখা যেত যে আমার কোনো কোনো দিন আর কি রাতে, আর কি দিন তো মেল করা হতো না, রাতে সারা রাতেই আমার যেত মেল করতে। তো মাঝে মধ্যে আমি মেল করতাম অস্ট্রেলিয়াতে, তখনও দেখা যেত যে টাইমের ডিফারেন্স। তো এটা আমি মেনটেন করতাম, এবং কেউ যদি চায় এটা মেনটেন করতে পারে। এটা খুবই একটা ভালো প্রসেস। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এখনো তোমরা ইউনিভার্সিটিতে আছো, তো ইউনিভার্সিটির ডোমেইন থেকে যদি তোমাদের স্টুডেন্ট আইডি একটা মেল নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক বেনিফিট হবে। তোমরা অনেক বেনিফিটেড হবা, কারণ অনেক সময় প্রফেসররা দেখে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে মেল আসলো কিনা, তখন তারা সেটা বেশি আগ্রহ নিয়ে সেটা পড়ার চেষ্টা করে। তো আশা করি যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ডোমেইন থেকে তোমরা মেইল অ্যাড্রেসটা পেয়ে যাবা না। পাওয়ার তো কথা না, এখন তো অনেক আপডেটেড হয়ে গেছে সবকিছু। তো তোমরা এটা যোগাযোগ করে তোমাদের পার্সোনাল মেইল অ্যাড্রেস একটা নিয়ে নিতে পারো, স্টুডেন্ট। ওকে এটা তোমাদের ভাইয়া, অনেক কাজে এইখানে দেবে। প্রশ্ন হচ্ছে, জি হুম, হুম, ভাইয়া, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই যে যদি কেউ মাস্টার্সে হচ্ছে বাইরে যেতে চায়, হুম। সেক্ষেত্রে তারা কোন সময় থেকে মেইল করাটা শুরু করবে আর কি প্রফেসরকে? এখন আমরা আমাদের দেশে আমরা সবসময় করি যে আমরা হচ্ছে অনার্স শেষ করার পরে মাস্টার্সের জন্য প্রিপারেশন নিই। তবে সবচেয়ে বেটার হচ্ছে অনার্সের অনার্সের শেষের দিকে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে দেওয়া, এবং সাথে সাথে রিসার্চ প্রপোজাল রেডি রাখা, এবং প্রফেসরদেরকে মেইল করা যে আমি এই সময়ের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাচ্ছি। তো আমি মাস্টার্স করতে যাচ্ছি। সো তোমার এখানে কোনো স্কোপ আছে কিনা, অনার্স ফাইনাল ইয়ার থেকে। হুম, ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে আম, এখানে আরেকটা কোশ্চেন আসছে যে অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজ এর জন্য আপনি জাপানি কেন বেছে নিয়েছিলেন ভাইয়া? মানে অন্যান্য দেশগুলোর থেকে জাপানের আসলে সুবিধাটা কি বা অসুবিধাটা কি, যে যে কারণে আপনি জাপানকেই প্রাধান্য বেশি দিলেন? আমি তো প্রথমে বললাম আসলে জাপানে প্রাধান্য, শেষ পর্যন্ত জাপানে আসলাম কারণ হচ্ছে আহ,
এর এর মাঝখানে আমার অনেকগুলো স্কলারশিপ মিস হয়ে যায়। তো সেজন্য আমি শেষে ডিসিশন নিয়ে নিলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে। সো তো মাস্টার শেষ করেছি 2014-তে। তো ভাবলাম যে যেহেতু নেক্সট স্কলারশিপ, এটা ওয়ার্ল্ডের একটা র্যাঙ্ক স্কলারশিপ, র্যাঙ্কিং এ থাকে সবসময়। তো সবসময় 4-5-এর মধ্যেই থাকে বলতে গেলে, অথবা আর একটু নিচেও হতে পারে। তো আমি গুগলে দেখেছিলাম যে সবসময় 4-5-এর মধ্যেই এর র্যাঙ্কিংটা থাকে। তো এটাকে নেক্সট স্কলারশিপটা আমাদের দেশেও বেশ রিনাউন এবং সারা বিশ্বে রিনাউন। ভাবলাম যে এটাই আমার জন্য বেটার অপরচুনিটি, তাই জন্য জাপানে আসার সিদ্ধান্ত নিলাম। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যে প্রফেসরের সাথে কাজ করি তার সাথে আমার রিসার্চ ফিল্ড এবং আমার জব এক্সপিরিয়েন্স পুরোটা হুবহু মিলে যায়। এজন্য আমি জাপানে আসাটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলাম আসার ক্ষেত্রে। কারণ অনেকেই দেখা যায় যে আহ একটু মিলে গেল, তারপর সেই প্রফেসরকে মেল করলো গেল, কিন্তু সেখানে আহ, যে কাজ করতে পারছে না, পরে দেখা যায় যে অনেক জায়গায় কষ্ট হচ্ছে বা করতে পারতেছে না, চলে যায়। তো এটা এই হ্যাসেলে না যে আমি আমার যে আমার যে রিসার্চ এরিয়া সেখানে আসার চেষ্টা করেছিলাম। এজন্য বেসিক্যালি আমার এই প্রফেসরের সাথে কাজ করার ইচ্ছা ছিল। তার সাথে আমার 2020 সাল থেকে মানে একটা কানেকশন ছিল। 2020 সাল থেকে আমি ওয়েট করতেছি তার সাথে কথা হচ্ছে মেইলে। তো যখন উনি ওকে করলো, তখন আমি আসলে এটাকে বেস্ট মনে করলাম। আর উপরালা এখানেই রিজিক রেখেছিল পিএইচডি করার, এখানেই চলে আসলাম। হ্যাঁ। ভাই, অলরেডি দেখলাম যে আমাদের প্রশান্ত দা একটা কোশ্চেন করছে যে অ্যাকচুয়ালি মিক্সড স্কলারশিপের ক্ষেত্রে হচ্ছে ওই এসওপি রাইটিং এর ব্যাপারে বা এলওআর রাইটিং সম্পর্কে যদি একটা কমপ্লিট গাইডলাইন দিতেন। এসওপি এসওপি এখন নেক্সটে আসলে এইভাবে কোনো কিছুই লাগে না। আহ, আমি নেক্সটের জন্য শুধু রিসার্চ প্রপোজালটাই লাগে। আহ, এখন এসওপি কোন বিষয়ের উপর এসওপি সেটা আমাকে একটু বুঝায় বলতে হবে। যেটা ইউএসএ বা কানাডার ক্ষেত্রে এসওপি এলওআর লাগে। ভাই অ্যাকচুয়ালি আমি ইউএসএ কানাডা বা যে কোনো ওভারঅল এটা শুনতে চাচ্ছিলাম আর কি, কোনো গাইডলাইন বা পরামর্শ থাকলে। একটু উম, লিখতেছিলাম, এর জন্য ফেস করতেছিলাম প্রবলেম। মানে আমি আসলে এক্স্যাক্টলি জানিও না মানে ফুলফিল কিভাবে কি করা উচিত। আমি মানে এটার জন্য একটু স্ট্রাগল করতেছি আর কি। হ্যাঁ। উম, আমি এই কোশ্চেনের অ্যান্সারটা পরে দিব, কারণ আমি তোমার সাথে পরে কথা বলবো, কারণ এটা ডিটেলস কথা বলতে হবে আসলে তুমি কোন বিষয়ে লিখতে চাচ্ছ। আহ, তোমার সাথে কথা না বললে তো আমি এটা ডিরেক্ট বলতে পারবো না। তবে আহ, আমি এটা পরে তোমার সাথে কথা বলে তোমাকে এটা আমি জানাবো। আচ্ছা জি ভাই, ভাই, আমি তাহলে আমরা হুম। ভাই আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি যে অ্যাকচুয়ালি হচ্ছে মিক্সড স্কলারশিপের যে ভাইয়া যে ফান্ডটা পাওয়া যায়, ওই ফান্ডটা আর কি জীবনযাপনের জন্য কতটা পর্যাপ্ত? আর এই পিএইচডি শেষ করে ভাইয়া চাকরি পাওয়া জাপানে কতটা সহজ হবে আর কি? এই ব্যাপারে একটু টোটাল যদি বলতেন। ওকে, ধন্যবাদ। নেক্সট স্কলারশিপের যে অ্যামাউন্টটা পে করে, মোটামুটি এটা ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এরা যা পে করে তাতে এখানে একজন স্টুডেন্টের জন্য যথেষ্ট, তার জীবন যাপনের জন্য যথেষ্ট তারা পে করে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সে ইভেন কেউ যদি ফ্যামিলি নিয়েও আসে, তার ওয়াইফ এবং একজন একটা বাচ্চা নিয়েও আসে, সে মোটামুটি ভালোভাবে এখানে থাকতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। ভাই, এটার মধ্যে আরেকটা কোশ্চেন আমরা কমেন্ট বক্সে পেয়েছি যে সুপারভাইজারের কাজের সাথে যদি ক্যান্ডিডেটের কাজ মিলেও যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে নতুন স্টুডেন্ট নিতে চাচ্ছে না। তাহলে কি সেন্ট্রালি অ্যাপ্লাই করলে ফান্ড পাওয়া যাবে? মিলে গেলে সুপারভাইজার যদি নিতে না চায়, আসলে মেইন হচ্ছে সুপারভাইজার। যদি নেক্সটের যদি জাপানের কথা বলি, জাপানে প্রফেসরকে সেকেন্ড গড মানা হয়। প্রফেসর যদি বলে যে আমি একজন স্টুডেন্ট নেব, সে নিবেই। আর জাপানিজ মানুষ তো কখনোই আহ, মানে উল্টাপাল্টা কথা বলে না। সে যদি একবার বলে যে নিবে, ওকে, সে নিবেই।
আর সেন্ট্রালি আবেদনের ক্ষেত্রে এটা স্কলারশিপের চান্সটা একটু কম থাকে। আমি এখানে একটা কথা ভুলে গেছি, যে মেক্সটে কিন্তু দুই ভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে এম্বাসি রিকমেন্ডেড, একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড। তো আমাদের দেশ থেকে এম্বাসি রিকমেন্ডেড যেটা, সেটা পাওয়া খুব টাফ স্টুডেন্টদের জন্য, একটু টাফ। অবশ্য চেষ্টা করলে অনেকে পেয়েও যেতে পারে। আর আমি সাজেস্ট করব ইউনিভার্সিটি রিকমেন্ডেড এই এটাতে আসার জন্য। সেক্ষেত্রে সুপারভাইজারকে ম্যানেজ করতে পারলেই সুপারভাইজার ইউনিভার্সিটি থেকে রিকমেন্ড করবে। এটাতে আসা একটু ইজি বলবো না, কোনোভাবেই কোনোটাই ইজি না। মানে এটা স্টুডেন্টদের জন্য ভালো। যদি সে কোনো প্রতিষ্ঠানে, বাংলাদেশে গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানে জব না করে, তার জন্য এই ইউনিভার্সিটি রিকমেন্ডেড এই পদটা বেছে নেওয়াই ভালো। কারণ এম্বাসি রিকমেন্ডেড ম্যাক্সিমামই থাকে যে দেখা যায় যে ইউনিভার্সিটির টিচার বা কোনো রিসার্চ অর্গানাইজেশনে জব করে, এটা মোটামুটি তারাই পেয়ে থাকে, এটা সবাই জানে। কারণ আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম যেই প্রফেসরের কাছে আমি এখন রিসার্চ করতেছি, পিএইচডি করতেছি, সেই প্রফেসরের রিকমেন্ডেশন সহ আমি আহ, জমা দিয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে কাগজপত্র। আমাকে পরীক্ষার জন্য পর্যন্ত ডাকেনি এবং ইন্টারভিউয়ের জন্য ডাকেনি, তারা সিলেকশন করেনি। পরে আমি এই প্রফেসরকে জানালাম যে আমার এই অবস্থা, আমি তো এখানে সিলেকশনে আসিনি, তারা আমাকে পরীক্ষার জন্য, এক্সামের জন্য ডাকেনি। তো তখন উনি বললো ঠিক আছে, ওয়েট করো, আমি দেখতেছি। পরে উনি তো 2021-এ সবকিছু রেডি করে 2022-এ আমাকে নিয়ে আসলো। সো এই দিক থেকে মানে উপরওয়ালা আমার দিক থেকে, মানে আমার দিকে চেয়েছে, এই জন্যই হয়তোবা উনি আমাকে এইভাবে নিয়ে আসছেন। হ্যালো, হ্যালো। জি ভাই, আপনি অবভিয়াসলি অনেক লাকি। একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ ভাইয়া, কোনো জব। আপনি অবভিয়াসলি অনেক লাকি, যার কারণে এইভাবে এত সহজে। না, এত সহজ ছিল না, জার্নিটা আসলে অনেক, শর্ট করে বলতেছি তো, জার্নিটা অনেক বড়। আমার মনে হয় 1,000 উপরে প্রফেসরকে মেইল করা। এমনও রাত গেছে যে সারা রাত মেইল করতেছি, মেইল করে পরে সকালে উঠে অফিসে যাচ্ছি। তো আসলে সংক্ষিপ্ত করে বলতেছি তো। হ্যালো, হ্যালো। কারণ আমি কোশ্চিনগুলো ইয়ে করার চেষ্টা করতেছি, কারণ সময় কম তো। আর হচ্ছে কথা ছিল যে জাপানে জব পাওয়া যাবে কিনা। হ্যাঁ, জাপানে জব পাওয়া যাবে, কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, জাপানে অ্যাভেলেবেল জব আছে। এবং জাপানে জব মার্কেটও ফরেনারদের জন্য ভালো, যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকে। এবং আহ, জাপানে সোশ্যাল সিকিউরিটি অনেক ভালো। জাপানে মাসাল্লাহ স্যালারিও অনেক ভালো। শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ভাই, ডিরেক্ট কিছু আমাদের স্টুডেন্টের মধ্য থেকে কোশ্চেন ছিল যে হচ্ছে, যদি বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে জাপান, কোরিয়া অথবা চীন কোনটা বেটার হবে? আর হচ্ছে এমএস করার উদ্দেশ্যে যদি থাকে সেক্ষেত্রে কখন থেকে ট্রাই করবে? এই অ্যান্সারটা অলরেডি আপনি দিয়েছেন ভাইয়া, কিন্তু কোনটা বেটার হবে, যে কোরিয়া, জাপান অথবা চীন? কোরিয়া, জাপান, তিনটা দেশেই ভালো রিসার্চে। চায়না এখন ওয়ার্ল্ডে লিড করতেছে রিসার্চে। সো চায়নায় কিছু স্কলারশিপ আছে, যেমন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটাতে মাস্টার্স এবং পিএইচডি দুইটাই অ্যাপ্লাই করা যায়। আহ, এবং কারো যদি অনেক বেশি পাবলিকেশন করার চিন্তা ভাবনা থেকে যে মাস্টার্সে, সেক্ষেত্রে সে সাউথ কোরিয়া বেছে নিতে পারে। সাউথ কোরিয়ার ল্যাব থেকে অনেক রিসার্চ হয়, সাউথ কোরিয়ার ল্যাব থেকে অনেক পাবলিকেশন করা সম্ভব। সাউথ কোরিয়ার ল্যাবে প্রচুর পরিমাণে পাবলিকেশন হয়। এবং জাপানেও আসতে পারে সে। জাপানে অনেক স্কোপ আছে, কিন্তু জাপানে যদি আসে, সেক্ষেত্রে তাকে নেক্সট স্কলারশিপ নিয়ে আসতে হবে মাস্টার্সে। তবে মাস্টার্সের স্কলারশিপটা পাওয়া একটু টাফ, কারণ সংখ্যা কম থাকে, ইউনিভার্সিটি থেকে বরাদ্দ কম থাকে, যে এতজন স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট নিতে পারবে, এটা মাস্টার্সের চেয়ে পিএইচডিতে বেশি। সো মাস্টার্সে একটু কম। তবে হবে না তা না, যে এবারেই তো বাংলাদেশ থেকে মাস্টার্সে স্টুডেন্ট আসছে এখানে। ভাই, হ্যালো, হ্যালো। হ্যাঁ, চায়না, জাপান,
এবং সাউথ কোরিয়া, এখানে মোটামুটি এই তিনটা দেশেই একই রকমের রিসার্চ হয়। তো যে কোনো দেশে গেলেই হবে, সমস্যা নেই। তারপর আমি কিছু কিছু ক্রাইটেরিয়া বললাম যে কোথায় গেলে ভালো হবে। হ্যালো, হ্যালো, শোনা যায় আমাকে? জি ভাই। হ্যাঁ ভাই, হ্যালো, শুনতেছি। শোনা? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, শোনা যাচ্ছে। এই তিন এই তিন দেশে জাপান, ভাই আরেকটা কোশ্চেন। জাপান, সাউথ কোরিয়া, চায়না, এই তিন দেশের রিসার্চ সেম। সো যে কোনো দেশে আসা যেতে পারে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, চায়নায় কিন্তু মাস্টার্স 3 বছরের, জাপানে 2 বছরের, সাউথ কোরিয়াটা আমি জানি না। আহ, তবে আবার চায়নায় হচ্ছে পিএইচডি 4 বছরের, সাউথ কোরিয়ায় মেবি 4 বছর, আহ, জাপানে 3 বছর। বাট তিনটাই কিন্তু হ্যালো, রিকগনাইজ, মানে তিনটা দেশের পিএইচডি কিন্তু হ্যালো। রিকগনাইজ। হ্যালো, 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 জি হ্যালো। ভাইয়া, ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে কমেন্ট বক্সে, যে পিএইচডির জন্য মিক্সড স্কলারশিপে ভাই পাবলিকেশন থাকা কতটা ম্যান্ডেটরি বা হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে কি হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া? শোনা যাচ্ছে। এখন মাস্টার্সে আসার জন্য আমাদের জাস্টে যে প্রজেক্টটা করে সেটা পাবলিকেশন থাকলেই হলো। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, আমি বলতেছি। আর পিএইচডির জন্য মোটামুটি 2-3টা পাবলিকেশন থাকলেই হলো। আহ, অনেকগুলো পাবলিকেশন থাকতে হবে তা না। তবে এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং বিভিন্ন দেশের স্কলারশিপের ক্রাইটেরিয়ার উপর। প্রত্যেকটা স্কলারশিপের কিছু রিকোয়ারমেন্ট থাকে। সো সেই রিকোয়ারমেন্টগুলো দেখলেই বোঝা যাবে। তো মিনিমাম 3টা পিএইচডির জন্য আইএলটিএস স্কোর, একটা রিসার্চ প্রপোজাল রেডি রাখা, এটা হচ্ছে পিএইচডির জন্য মানে ম্যান্ডেটরি। এবং যারা মাস্টার্সে আসতে চায় তাদের জন্য আইএলটিএস স্কোর রেডি রাখা, তার একটা রিসার্চ প্রপোজাল, এবং তার যদি আমাদের প্রজেক্টের যদি সেটা সে যে কোনো জার্নালে, বাংলাদেশে একটা ছোটখাটো জার্নালে পাবলিকেশন করে ফেললেও হলো, তাতেও কোনো সমস্যা নেই, তার জন্য মাস্টার্স পাওয়াটা ইজি হয়ে যাবে। এবং রেজাল্ট তো একটা ব্যাপার এই আছে। যে জার্নাল প্রকাশনার জন্য, হুম। ভাই একটা কোশ্চেন ছিল যে জার্নাল প্রকাশনার জন্য অর্থাৎ ইন্টারন্যাশনালি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আমাদের অনার্সে যে প্রজেক্টটা করায় সেখান থেকেও পাবলিকেশন হতে পারে। তো এটার জন্য প্রস্তুতি বলতে, এটা তো আহ, যারা যারা আন্ডারে প্রজেক্ট করবা বা যারা আন্ডারে থিসিস করবা তারাই ডিরেকশন দিবে যে এটা কিভাবে লিখতে হবে বা কি করতে হবে। এটা এত সংক্ষিপ্ত এখানে তো আসলে ওইভাবে সবকিছু বোঝানো যাবে না। তো কিভাবে একটা পেপার লিখতে হয়, এটা তুমি হয়তো বা প্রফেসর শেখাবে, তোমাদের যে সুপারভাইজার থাকবে। মোটামুটি একটা ভালো কোয়ালিটির রিসার্চ, মানে খুব হাই কোয়ালিটির না, যারা মাস্টার্সে মোটামুটি যে আমাদের জাস্টে যে প্রজেক্টটা করে সেটা করলেই হবে। আর মাস্ট যারা পিএইচডিতে আসবে, অনার্সেরটা যেন পাবলিকেশন করে ফেলে, মাস্টার্সেরটা যেন পাবলিকেশন করে ফেলে। এদিকে করার পরেই আস্তে আস্তে এগোতে হবে। হ্যালো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখন হ্যাঁ যদি ভাইয়া, বুঝতে পেরেছি। আর জার্নালের একটা জন্য, কোশ্চেন হচ্ছে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ, ভাই। আর 8 মিনিট সময় আছে, জি বলো। ভাই, বলেন আপনি। ও ভাইয়া, যদি জাপানে এমএস কমপ্লিট করার পরে ভাইয়া জব পাওয়ার, মাইক্রোবায়োলজি রিলেটেড জব পাওয়ার অপরচুনিটি কেমন, বা কতটা সাকসেসফুল হওয়া যায় এক্ষেত্রে ভাই যদি একটু বলতেন। হুম। এখানে হচ্ছে, আমি তো আগে বলেছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা মেইন। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে জি। মাইক্রোবায়োলজিতে জব পাওয়া যাবে। এখানে অনেক স্কোপ আছে, অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, অনেক ফুড ইন্ডাস্ট্রি আছে, অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। সো এখানে জব, রিসার্চ ইনস্টিটিউট আছে, এখানে জব পাওয়ার স্কোপ আছে। জাস্ট এখানে জাপানিজ ভাষাটা জানতে হবে। জাপানিজ ভাষায় যদি ভালো দক্ষতা থাকে, এখানে ওরা মোটামুটি N2, যাদের লেভেল, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, জাপানিজ N2, তারা এখানে জব পেয়ে যায়। ভাই তবে আর হ্যাঁ, এই প্রসিডিওর গুলা, জি ভাই বলেন। আমার সাজেশন হচ্ছে, কেউ যদি মাস্টার্স করার জন্য কোথাও যাইতে চায়, সে জাপানও আসতে পারে, সাউথ কোরিয়া, চায়না যেতে পারে। আবার আরো কিছু কিছু দেশ আছে, যেমন পোল্যান্ড,
তারপর হাঙ্গেরিয়ান স্কলারশিপ, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ, এগুলো কিন্তু দেখতে পারে। রিসেন্টলি মনে হয় হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার হয়েছে। কেউ যদি অনার্সে থাকে সেটা ট্রাই করতে পারে। আহ, সেখানে প্রফেসর আছে, এবং এখানে এই সব দেশগুলোতে যাওয়া একটু সোজা, আইএলটিএস স্কোর থাকলে একটু সোজা। জি ভাই, আর এমএস করতে গেলে ভাই বাইরে অর্থাৎ মিক্সড স্কলারশিপ ভাই, এর ক্ষেত্রে স্টুডেন্টদের কিরকম কি কস্ট লাগতে পারে ভাই, যদি একটা ওভারভিউ বলতেন। নেক্সট স্কলারশিপে যদি কেউ আসে কোনো কস্টই লাগবে না। নেক্সটে নেক্সটে গভর্নমেন্ট, মানে জাপান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে নিয়ে আসবে এবং শেষ করার পরে রেখে আসবে, এবং প্রতি মাসে ওরা যে স্কলারশিপ অনারিয়ামটা দেয় সেটা তো দিবেই। আর সেক্ষেত্রে ভাই ওই দেশে সেটেল হইতে কোনো সেক্ষেত্রে ভাই পিএইচডি কমপ্লিট করার পরে যদি কেউ জাপানে সেটেল হইতে চায়, সেক্ষেত্রে ভাই তাদেরকে কি কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয়, নাকি এরকম কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওটা পসিবল? এখানে কেউ যদি পিএইচডি শেষে জব করতে চায় বা মাস্টার শেষে জব করতে চায়, তাকে একটা জব ম্যানেজ করতে হবে। এরপরে তাকে জব ভিসায় থাকতে হবে এখানে। তো জব ভিসায় তার স্ট্যাটাস চেঞ্জ করে ফেলতে হবে, স্টুডেন্ট ভিসা থেকে জব ভিসা বা অন্য কিছু। এখানে জব ভিসাতেই চেঞ্জ করতে হবে, এবং জবে যখন জয়েন করবে তাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে এখানে। আরো একটা কোশ্চেন আছে ভাইয়া, যে হ্যাঁ, হ্যাঁ। এমএস শেষ করার পরে স্যালারি কেমন হয়? হ্যাঁ, এমএস শেষ করার পরে এখানে জাপানিজ স্টুডেন্টদের সাথে কথা বলি, তো দেখা যায় যে জাপানিজ ইয়েনে 2,70,000 বা 80,000 বা 3 লাখের মতোই, 3 লাখ ইয়েন বা 2,70,80 এরকম পায় মাস্টার্স স্টুডেন্ট পার মান্থ। তো বাংলাদেশি আচ্ছা, টাকায় মনে হয় আহ বাংলাদেশি টাকায় 2 লাখের মতো। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া, আপনি নতুনদের জন্য অর্থাৎ যারা আমরা রানিং স্টুডেন্ট আছি তাদের জন্য যদি স্বল্প কথায় কোনো উপদেশ দিতেন আর কি, যে এই প্রসিডিওর গুলো ফলো করলে তোমাদের জন্য ইজি হবে। প্রথমেই চিন্তা করতে হবে যে আমি কোন দেশে যাব, আসলে আমি হায়ার স্টাডি করব না। আম, যদি আমি হায়ার স্টাডি করি, তো আমি আসলে কোন দিকটা যাব, এবং আমার হায়ার স্টাডির উদ্দেশ্যটা কি। যদি হায়ার স্টাডি করে আমি দেশে ব্যাক করি, সেক্ষেত্রে তার চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে। এবং কেউ যদি সেটেল হতে চায়, যে আমি সেটেল হব, সেক্ষেত্রে সে ইউরোপ, আমেরিকা, কানাডা এসব বেছে নিতে পারে। আমার ফ্যামিলি যেহেতু আহ, দেশে আছে, সো আমি হয়তোবা ব্যাক করব দেশে। সেজন্যই আমি যেহেতু জাপানে স্কলারশিপ পেয়ে গেছি, জাপানে চলে আসছি। হয়তোবা আরো ওয়েট করলে হয়তোবা আরো কোথাও যেতে পারতাম, কিন্তু ওয়েট অনেক দিন করে ফেলেছি। সেজন্য আর ওয়েট না করেই চলে আসলাম পিএইচডি করার জন্য। তো যদি কেউ মনে করে যে আমি আসলে দেশের বাইরে সেটেল হব, সেক্ষেত্রে সেরকম দেশগুলো চুজ করবে। আহ, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো, যেগুলো ইউকে, তারপরে আহ নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এসব দেখতে পারে, অস্ট্রেলিয়া। আবার কিছু কিছু দেশ আছে নর্থ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, যেমন নরওয়ে, সুইডেন, এসব দেশেও কিন্তু স্কলারশিপ ভালো। তবে এক্ষেত্রে আইএলটিএস স্কোরটা ভালো লাগে, এবং প্রোফাইলটাও অনেক ভালো হতে হয়। তো সময় মোটামুটি আর 3 মিনিটের মতো আছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে কেউ যদি দেশের বাইরে অনার্স থেকে মাস্টার্স করার জন্য আসতে চায়, সেক্ষেত্রে তাকে অনার্সের ফাইনাল ইয়ার থেকে প্রস্তুতি নিতে হবে। এবং পিএইচডি করার জন্য কেউ যদি আসতে চায়, তো আমাদের মাস্টার্সে ভর্তি হওয়ার পরেই তাকে প্রিপারেশন নিতে হবে, তাকে আইএলটিএসটা দিয়ে ফেলতে হবে। এবং সে মাস্টার্সে যদি হয়, তো মাস্টার্সে যে বিষয়ে রিসার্চ করতেছে, এবং তার সেই বিষয়ের উপরেই একটা রিসার্চ প্রপোজাল, অন্য একটা রিসার্চ প্রপোজাল প্রিপেয়ার করে রাখা, যেন প্রফেসরকে দিতে পারে। এবং সেইভাবে প্রফেসরকে খুঁজে বের করা, যার রিসার্চ ডোমেনের সাথে আহ, যে আসবে তার রিসার্চ ডোমেন মিলে যায়, যে আমি এ বিষয়ে রিসার্চ করতে চাচ্ছি। এটা খুঁজে বের করা খুবই জরুরি। এবং যে কোনো প্রফেসরের কাছে যাওয়া যাবে না, এটা গেলে হিতে বিপরীতে হতে পারে। কারণ আমার পরিচিত একজন ভাই ইউএসএ তে গেছে, যাওয়ার পরে ওনার ফান্ডিং বন্ধ হয়ে গেছে, প্রফেসর ফান্ডিং এ গেছে, পরে প্রফেসরের সাথে ঝামেলা হচ্ছিল বা রিসার্চ নিয়ে ঝামেলা হচ্ছিল, ওনার ফান্ডিং বন্ধ হয়ে গেছে। এরকম হয়। তো
তো আমি প্রিফার, আমার আরেকটা প্রিফার ছিল হচ্ছে যে আমি গভর্নমেন্ট স্কলারশিপে আসবো। তো এই জন্যই আমার আসলে অ্যাকচুয়ালি নেক্সটে আসা। এটা মাঝখানে কথাটা বলে ফেললাম। আর যারা হচ্ছে অনার্সে, তারা অনার্সের ফাইনাল ইয়ার থেকেই আইএলটিএস এর প্রিপারেশন নিবে, এবং শেষের দিকে যে ফাইনাল ইয়ার শেষ হওয়ার 2-1 মাস আগেই তাই আইএলটিএস এর পরীক্ষাটা দিয়ে দিবে, দিয়ে এর অ্যাপ্রোচ করবে প্রফেসরদের কাছে যে মাস্টার্সে যাওয়া যায় কিনা, বা আরো একটু আগে থেকে, হুম। যেটা তার জন্য সুবিধা হয় আর কি। যে কিন্তু এক্ষেত্রে যারা মাস্টার্সে বা পিএইচডিতে আসবে অনেক বাধা আসবে, কিন্তু যে পথে এগোচ্ছে সেটা ধৈর্য ধরে এগোতে হবে। কারণ আমি কিন্তু 2014 থেকে শুরু করে প্রোফাইল রেডি করার পরে 2018-তে প্রথম ইউএস এর এক ইউনিভার্সিটি থেকে প্রফেসরের মেল ব্যাক পাই। তারপরে থেকে আমার জার্নিটা আরো একটু উম, গতিতে চলে আর কি। তারপরে অনেক প্রফেসরের মেল ব্যাক পেয়েছিলাম। বললাম তো যে হাজারের উপরে প্রফেসরকে মেল করেছি। এখনো আমার অনেক প্রফেসরের সাথে কন্টাক্ট হয়, অনেক ল্যাবের সাথে কন্টাক্ট হয়। তো আশা করি তোমরা এইভাবে এগোতে থাকবা। আহ দেওয়া থাকলো সবার জন্য। আর তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই যোগাযোগ করবা। আর আহ, ধন্যবাদ ভাইয়া। মানে আমাদের খুব রিসেন্টলি মাইক্রোবায়োলজি ক্লাব ফর্ম হয়েছে। ক্লাব ফর্ম হওয়ার পরে ভাইয়া এটাই প্রথম সেশন ছিল আপনার সাথে। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে যে এত ব্যস্ততার মাঝেও ভাইয়া আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনেক ধৈর্য সহ শোনার জন্য। তো আশা করি তোমরা সঠিক পথে এগিয়ে যাবা এবং বাইরে আসবা। এখানে আমি এখানে আছি অনেক, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট। তো আমি জানি